লেখিকা সেজুতি চক্রবর্তীর প্রণয় পাশা। রানী রঙের কাঞ্জিভরম শাড়িতে ফুলের গয়নায় সজ্জিত হয়ে ফুলশয্যার ঘরে বসে আছে আত্রেয়ী। বেডসাইড টেবিলে দুধ আর পান রাখা। হঠাৎ দরজা খোলার শব্দে চমক ভাঙল আত্রেয়ীর। দেখল নীল পাঞ্জাবি পরিহিত রেয়াংশ ঘরে প্রবেশ করল। রেয়াংশ, আত্রেয়ী, আজ ওদের ফুলশয্যা। রেয়াংশ বিছানায় আত্রেয়ীর পাশে বসল। রেয়াংশ বলল, তুই চেঞ্জ করে নে, এই সব পরে থাকার অভ্যেস তোর নেই। রেয়াংশ, এখন কিন্তু বিয়ে হয়েছে আমাদের, এখন অন্তত তুমি করে ডাকো। দেখো, আমি কিন্তু তুই থেকে তুমিতে চলে এসেছি। থাক, তোকে আর নতুন বউ সেজে ঢং করতে হবে না। তুই চেঞ্জ কর, তারপর আমিও চেঞ্জ করে নেব। ক্লান্ত লাগছে খুব। সে যাই হোক, আমার নতুন বিয়ে হয়েছে, তাই ফুলশয্যার নিয়ম আমি পালনও করব। আবার কি নিয়ম? ধুর, কিছু না, এই দুধ আর পানটা একটু মুখে ছুঁয়ে দাও। পুরো খেতে হবে না, জাস্ট একটু প্লিজ। মুখ কাচুমাচু করে কথাটা বলল আত্রেয়ী। রেয়াংশ বলল, আচ্ছা দে, তোর এইটুকু কথা আমি রাখবো না তা হয়? থ্যাংক ইউ সোনা। রেয়াংশে জড়িয়ে ধরে কথাটা বলল। রেয়াংশকে পাশে নিয়ে বিছানায় বসে বলল, এই নাও, আগে পানটা একটু দাঁতে কাটো। রেয়াংশ পানটা খায়। এবার দুধটা কয়েক সিপ নে। রেয়াংশ দুধে চুমুক দেয়। রেয়াংশ, দুদিন আগে ফুলের সমারোহ, আলোর রোশনাই, লোক সমাগমে ভরে উঠেছে চৌধুরী বাড়ি। আর হবে নাই বা কেন? আজ যে বিখ্যাত ব্যবসায়ী ময়ূক চৌধুরী বৈশাখী চৌধুরীর একমাত্র মেয়ে আত্রেয়ী চৌধুরীর বিয়ে। আত্রেয়ী লাল বেনারসিতে বধূ বেশে অপেক্ষা করছে। বর এসেছে, বর এসেছে, এই কলরব কানে আসতেই ওর মন আনন্দে ভরে ওঠে। আজ আত্রেয়ীর ভালোবাসা পূর্ণতা পাবে। আবার পরমুহূর্তে একজনের কথা মনে করে মনটা খারাপ হয়ে যায় ওর। নিজের মনেই বলে ওঠে, খুব খারাপ তুই, আমার সব মুহূর্তে পাশে থেকেছিস তুই। আর আজ আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনে তুই এলি না, বিদেশে পড়ে আছিস। এখন আমার থেকেও তোর রিসার্চ বড় হলো। আমাদের সকলেরই সুযোগ ছিল, আমি রেয়াংশকেও গেলাম না, তোকে যেতেই হলো কেন? ওখানে না গেলে কি কেরিয়ারের খুব ক্ষতি হতো? আমি রেয়াংশকে সুন্দর একই কলেজে অধ্যাপনা করছি, তুইও আমাদের সাথে থাকলে কত ভালো হতো। রেয়াংশ প্রপোজ করেছে, এই খবরটা তোকে দিতে এসেছিলাম। এসে শুনলাম তুই পিএইচডি ইউএসএ গিয়ে করতে চাস, আর 1 মাসের মধ্যে চলেও গেলি, আর এলি না আমার বিয়েতেও না। আত্রেয়ীর এই ভাবনার মাঝেই চৌধুরী বাড়ির দরজায় ধুতি পাঞ্জাবি নাগরাই টোপর পরে বরবেশে এসে দাঁড়িয়েছে 6 ফিট লম্বা, ক্লিন শেভড, সুদর্শন, বছর 30-এর যুবক রেয়াংশ সেন। অধ্যক্ষ দীপঙ্কর সেন ও মৌসুমী সেনের একমাত্র পুত্র। রেয়াংশকে বরণ করলেন বৈশাখী দেবী। এরপর একে একে সব আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হলো। এরপর নবদম্পতি সকলের আশীর্বাদ নেওয়ার পর বাসর ঘরে নিয়ে গেল বন্ধু বান্ধবরা মিলে। সকলে যখন বাসর ঘরে গান বাজনায় মজে, বড়রা বিশ্রাম নিচ্ছে, তখন একজন ক্রূর দৃষ্টি আর কুটিল হাসি নিয়ে তাকিয়ে আছে নববিবাহিত দম্পতির দিকে। কষছে কোনো ভয়ঙ্কর অঙ্ক, অথচ তাকে বোঝার সাধ্য কারোর নেই। ফুলশয্যার ঘরে দুধ বেশ কিছুটা চুমুক দেওয়ার পর রেয়াংশ আত্রেয়ীর কাঁধে এলিয়ে পড়ে, আর আত্রেয়ী চিৎকার করে ওঠে। অনেকবার ডেকেও সাড়া না পেয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে জোরে জোরে ডাকতে থাকে। রেয়াংশের মাসি মেশো সেদিন ওই বাড়িতে ছিলেন। দীপঙ্কর বাবুরা চিৎকার শুনে দরজা খুলতে খুলতে ওরাও বেরিয়ে এসেছেন। এমন সময় ওরা কেউই আত্রেয়ীকে এমন অবস্থায় আশা করেননি। ওরা কি হয়েছে জিজ্ঞাসা করবার আগেই আত্রেয়ী কাঁদতে কাঁদতে বলে, মামুনি, বাবাই, তোমাদের ছেলে সাড়া দিচ্ছে না। মৌসুমী দেবী বলেন, সাড়া দিচ্ছে না মানে? কি বলছিস তুই এসব? দীপঙ্কর বাবু বলেন, কি বলছিস মা, একটু শান্ত হ, আর পরিষ্কার করে বল কি হয়েছে রেয়াংশের। আত্রেয়ী বলে, ও ঘরে আসার পর আমাকে চেঞ্জ করতে বলে, নিজেকে চেঞ্জ করে ঘুমিয়ে পড়বে জানায়। আমি ওকে বলি যে পান আর দুধ একটু মুখে ছোঁয়াতে। ও পান একটু খায় আর তারপর দুধে কিছুটা চুমুক দেয়, আর সঙ্গে সঙ্গে এলিয়ে পড়ে। কত ডাকছি, উঠছে না, কি করব বুঝতে পারছি না। ও মামুনি, বাবাই, বলো না। রেয়াংশের মেশো বলেন, আগে ঘরে চলো, আমরা ডেকে দেখি। সেরকম হলে ডাক্তার ডাকতে হবে। মৌসুমী দেবী কেঁদে চলেছেন, আর আত্রেয়ীকেও সামলানো যাচ্ছে না। সবাই অনেক ডেকেও সাড়া না পেয়ে সাথে সাথে রেয়াংশকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ডাক্তার রেয়াংশকে চেক আপ করেন, তারপর বেরিয়ে আসেন থমথমে মুখে। ওকে বেরোতে দেখে দীপঙ্কর বাবুরা জানতে চান রেয়াংশের কি হয়েছে, ও কেমন আছে। আর উত্তরে ডাক্তার যা বলেন তাতে ওদের পায়ের তলার মাটি সরে যায়।
মৌসুমী দেবী জ্ঞান হারান। আত্রেই শূন্য দৃষ্টিতে চেয়ে আছে, আর দীপঙ্কর বাবু কি করা উচিত বুঝতে পারছে না। রেয়াংশের মাসি মেশো ভেঙে পড়েছেন। আপনাদের ছেলেকে নার্সিংহোমে আনার অনেক আগেই মারা গেছে। মারাত্মক কোনো বিষ গেছে ওর শরীরে, তবে কি বিষ বোঝা যাচ্ছে না। পুলিশ ডাকতে হবে, পুলিশ এলে বডি পোস্টমর্টেমে পাঠাতে হবে। পুলিশ আর পোস্টমর্টেম শুনে আত্রেই ছুটে আসে। পোস্টমর্টেম মানে? ওর বডি আমি কিছুতেই কাটাছেড়া করতে দেব না। রেয়াংশের মাসি তখন সবে চোখে মুখে জল দিয়ে মৌসুমী দেবীর জ্ঞান ফিরিয়েছেন। ডাক্তারের কথা ওর কানে আসতে তিনিও আবার অস্থির হয়ে ওঠেন। দীপঙ্কর বাবু অনেক কষ্টে নিজেকে শক্ত করে আছেন, তবে তার চোখেও জল। তিনি বুঝতেই পারছেন না তার ছেলের শরীরে বিষ এলো কি করে। ততক্ষণে খবর পেয়ে পুলিশ পৌঁছে গিয়েছে। দুজন পুলিশ কনস্টেবলকে নিয়ে নার্সিংহোমে প্রবেশ করেন গভীর অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, টানটান চেহারার এক মহিলা অফিসার আইপিএস তনুজা দত্ত। পুলিশ আসতে দেখে রেয়াংশের মেশো তাদের দিকে এগিয়ে আসেন। ঘটনার বিবরণ ডাক্তারবাবু সংক্ষেপে বলেছিলেন, তাই এসেই তনুজা ম্যাডাম আত্রেইর সাথে কথা বলতে চান। যেহেতু ঘটনার সামনে ঘটেছে, তখন মেশো জানান যে এই মুহূর্তে যেন আত্রেই আর মৌসুমী দেবীকে পুলিশ কিছু জিজ্ঞাসা না করে, কারণ তারা এখন কথা বলার মতো অবস্থায় নেই। তখন দীপঙ্কর বাবু এগিয়ে এলেন। তনুজা ম্যাডাম পরিস্থিতিটা বুঝলেন, তাই মেশো আর দীপঙ্কর বাবুর থেকে জানতে চাইলেন কি ঘটেছিল। ওরা আত্রের মুখ থেকে যা শুনেছেন থেকে শুরু করে হসপিটালে আসা ডাক্তারের বলা কথা সবই বলেন। সব শুনে তিনি একজন কনস্টেবলকে নির্দেশ দেন দীপঙ্কর বাবুর সাথে তাদের বাড়ি গিয়ে দুধের গ্লাস সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠাতে, আর একজন কনস্টেবলকে নির্দেশ দেন বডি পোস্টমর্টেমের জন্য পাঠাতে। আর যাওয়ার আগে বলে যান যে আবার 2-3 দিন পর চৌধুরী বাড়ি যাবেন, বাড়ির সকলের সাথে, এমনকি কাজের লোকেদের সাথে, বিশেষ করে আত্রেয়ীর সাথে কথা বলার জন্য। তনুজা দত্ত নিজের অন্ধকার ঘরের স্টাডি টেবিলে টেবিল ল্যাম্পের সুইচ অন অফ করছেন আর অনেক গভীর চিন্তা করছেন। পোস্টমর্টেম রিপোর্ট আর দুধের ফরেন্সিক ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত তনুজা শান্তি পাচ্ছেন না। রেয়াংশ আত্রেয়ী দুজনেই কেমিস্ট্রি প্রফেসর, তাই কেমিক্যাল বা পয়জনের জ্ঞান দুজনেরই নেহাত কম নয়। তবে যতটুকু বুঝলেন ওদের লাভ ম্যারেজ, তাই রেয়াংশ নিজের দুধের গ্লাসে নিজে বিষ মিশিয়েছে এই তত্ত্ব একেবারেই খাটে না। আর আত্রেয়ী বিষ মিশিয়েছে এটাও বিশ্বাসযোগ্য নয়। তাও আত্রেয়ী যেহেতু রেয়াংশ ঘরে আসার আগে থেকেই ঘরে ছিল, তাই সন্দেহ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। পাক্কা 24 ঘন্টা পর ল্যাব থেকে ফোন আসে তনুজার কাছে, রিপোর্ট এসেছে। তবে রিপোর্টে কি আছে জানতে চাওয়ায় ল্যাব থেকে যা জানানো হয় তাতে দুধে আইপিএস তনুজা দত্ত রীতিমতো চমকে যান। দুধে যে বিষ পাওয়া গেছে তার নাম প্যারাকাট ডাইক্লোরাইড। এই বিষ রেয়ারের থেকেও রেয়ার। আর অবাক হলেন এটা শুনে যে এই বিষ ভারতে পাওয়া যায় না। তনুজা ফোন রেখে দেন। ল্যাব রিপোর্টের তথ্য যেন ওকে আরো গভীর অন্ধকারে ঠেলে দিল। কিছুক্ষণ পর পোস্টমর্টেম ডাক্তার ফোন করেন। এবার তনুজা আর অবাক হন না, কারণ তিনি জানতেন দুধের গ্লাসে পাওয়া বিষ আর রেয়াংশের শরীরে পাওয়া বিষ একই হবে। তবে ডাক্তারের থেকে তনুজা এই বিষের ব্যাপারে আরো দুটো তথ্য পেলেন। সেটা হলো এই বিষ তরল খাদ্যে খুব সহজে মিশে যায়, আর 1 সিপি মৃত্যু কোলে ঢলে পড়ার জন্য যথেষ্ট। 3 দিন পর আত্রেয়ী ঘরের ড্রেসিং টেবিলের সামনে বসে আছে বিধবার বেশে। কলেজের দিনগুলোর কথা ভাবছে। রেয়াংশের বাবা ছিলেন এই ইউনিভার্সিটির অধ্যক্ষ। এই ইউনিভার্সিটি কলকাতার অন্যতম সেরা সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে একটা। চান্স পাওয়া খুব কঠিন, তার উপর অধ্যক্ষের ছেলে আবার ব্রিলিয়ান্ট আর হ্যান্ডসামও বটে। তাই প্রথম দিন থেকেই ওর ব্যাপারেই ছিল আলাদা। তাই আত্রেয়ীর ওকে খুব একটা পছন্দ ছিল না প্রথম দিকে। আবার পড়াশোনার জন্য দীপঙ্কর বাবুর খুব প্রিয় ছিল আত্রেয়ী। আর রেয়াংশ পড়াশোনায় মনোযোগী হলেও ওর হিরোগিরি তার অপছন্দই ছিল। একই ব্যাচের হলেও আত্রেয়ী আর রেয়াংশ একে অপরকে পছন্দ করতো না। আত্রেয়ীর পছন্দ ছিল না রেয়াংশের হিরোগিরি। আর যেখানে কলেজের সব মেয়েরা প্রথম থেকে ওর জন্য পাগল, সেখানে আত্রেয়ীর ওকে পাত্তা না দেওয়ার রেয়াংশ মানতে পারতো না। তবে ওদের এই শত্রুতা বন্ধুত্বে বদলে যায় কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে। একদিন ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছিল। একটু অসাবধানতা বশত একটা তরল রাসায়নিক রেয়াংশের পায়ে পড়তে পারতো, যদি না আত্রেয়ী ঠিক সময় ওকে বাঁচাতো। আর এই ঘটনা দিয়েই হয় ওদের বন্ধুত্বের সূত্রপাত। তারপর সে বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় কদিনেই। তারপর প্রেম নিবেদন, একসাথে সময় কাটানো, দুই পরিবারের সম্পর্কের ব্যাপারে জানাজানি, তার সাথেই চলতে থাকে পড়াশোনা। যে কলেজে একসাথে পড়েছে সেখানে দুজনের প্রফেসর হিসেবে জয়েন করা। বিয়ের পাকা কথা, বিয়ে বৌভা তার। আত্রেয়ীর এই ভাবনার মাঝেই ওর ঘরে দরজায় কড়া নাড়ার শব্দে ওর চমক ভাঙে।
দেখে একটা ওরই বয়সী মেয়ে, পরনে শার্ট, জিন্স আর হাতে রিস্ট ওয়াচ, বয়েস কাট চুল, চোখে সানগ্লাস, সাথে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে যেন আত্রের চোখের জল বাদ মানল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল মেয়েটিকে। মেয়েটিও ওকে আগলে নিল দু হাতে। আত্রেই যে ওর সবচেয়ে কাছের। মেয়েটিকে ছেড়ে চোখের জল মুছে বলে ওঠে আত্রেই, তুই এসেছিস সুনিধি, তোর এই আসার সময় হলো। সুনিধি বসু আত্রের ছোটবেলার বন্ধু, একদম ক্লাস 2 থেকে। মেশো মেল করেছিল ঘটনার দিনই অনেক রাতে। সবটা জেনে আর থাকতে পারিনি। আমি জানি এই সময় আমার মতো করে তোকে কেউ সামলাতে পারবে না। এমন সময় আবার দরজা নক হয়। ওরা দেখে তনুজা এসেছেন। সুনিধিকে না চিনতে পেরে জানতে চান ওর পরিচয়। হাই, আমি সুনিধি বসু, আত্রের ছোটবেলার বন্ধু। বলে ওঠে সুনিধি, অ্যাকচুয়ালি আমি একটু আত্রের সাথে কথা বলতাম। বলেন তনুজা, আমি এই কেসের ইনভেস্টিগেটর। ওকে, শিওর শিওর, আপনি কথা বলুন। তুই কথা বলে নে, আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করে বাড়ি যাই। মামনির সাথে অনেকদিন দেখা হয় না। এই বলে সুনিধি বেরিয়ে যায়। আত্রেই তনুজাকে বসতে বলে। তনুজা বলেন, আমার কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল। আত্রেই বলে, হ্যাঁ বলুন, আপনাকে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। তনুজা বলে, গুড। আচ্ছা, রেয়াংশের কি কোনো শত্রু ছিল বা কারোর সাথে ঝামেলা? না অফিসার, ও খুব ফান লাভিং, মন খোলা ছেলে, ওর কোনো শত্রু থাকতে পারে না। আচ্ছা দেখুন আত্রেই, এটা যেই করে থাকুক খুব প্ল্যান করে করেছে, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনাদের আমি জানাইনি কি বিষ পাওয়া গেছে রেয়াংশের শরীরে আর দুধের গ্লাসে। আজ শুধু আপনাকেই বলছি, কারণ ওদের বলে আর ব্যতিব্যস্ত করতে চাইনি। অবশ্য পরে সকলেই জানবে, আপাতত আপনি জানুন, প্যারাকাট ডিক্লোরাইড। আত্রেই বলে, কি বলছেন আপনি? এই বিষ তো খুব রেয়ার। পড়াশোনা সূত্রেই একবার নাম শুনেছিলাম। এই বিষ তো এই দেশে পাওয়াই যায় না। ঠিক তাই। আচ্ছা, আপনাদের বিয়ে বা বউ ভাতে এমন কেউ এসেছিল যিনি বিদেশে থাকেন? না, যারা এসেছিল সবাই কলকাতার, আর বাকি বহরমপুরের, মামুনির বাপের বাড়ির। আর দয়া করে আপনি পরিবারের কাউকে সন্দেহ করবেন না। আর বিদেশে থাকে বলতে শুনিদি, ও তো আজ এলো, বিয়েতে তো আসেনি। ওকে সন্দেহ করার প্রশ্নই না। আচ্ছা, আপনি রেয়াংশ আর সুনিধিকে একসঙ্গে কলেজে পড়তেন? হ্যাঁ। তাহলে উনি বিদেশে গেলেন রিসার্চ করতে, আপনারা গেলেন না কেন? আমরা ঠিকই করেছিলাম, দেশে ছেড়ে যাব না। সুনিধিরও ইচ্ছে ছিল না, তবে হঠাৎই সিদ্ধান্ত নেয় আর 1 মাসের মধ্যে চলেও যায়। আচ্ছা, কি নিয়ে রিসার্চ করছিলেন উনি? বলেছিল কোনো এক রেয়ার জিনিসের ওপর রিসার্চ করছে। রিসার্চ কমপ্লিট করে দেশে ফিরে সব বলবে, তাই আর জোর করিনি। ও আচ্ছা, আপনার সাথে তো কথা হলো। তবে নিচে আপনাদের বাড়ির 2 জন পরিচারক পরিচারিকাকে দেখলাম, ওদের সাথে একটু কথা বলতাম। ওদের সাথে? আপনি ওদেরকেও? আপনি বাবাই মাসি মেশোর সাথেও তো কথা বলতে পারেন। ওদের সাথে কথা হয়েছে, আপনার শাশুড়ির সাথেও। তবে বাড়ির পরিচারকদের সাথে কথা বলাটা দরকার। ওরা সন্দেহের আওতায় নন, শুধু সাধারণ কিছু কথা বলবো। ঠিক আছে, চলুন। আপনাকে যেতে হবে না, আমি নিজে গিয়ে কথা বলে নেব। বলে আত্রের ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে আসেন তনুজা। নমস্কার। আরে পুলিশ দিদি, আপনি? আগে আমরা তো মুখ্য মানুষ, আমরা রেয়াংশ দাদাকে খুব ভালোবাসি। আমরা... আরে বাবা, তোমাদের আমি জেরা করতে বা ধরে নিয়ে যেতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। আগে বলুন। গুড। আপনাদের নাম? আগে পার্বতী। পুরুষ পরিচারক বললেন সনাতন। আচ্ছা, বৌভাতের দিন এমন কাউকে দেখেছিলেন যাকে সন্দেহ হয়? সবাই তো আত্মীয় স্বজন ছিল দিদি, আর বাইরের বলতে বাড়ি সাজানোর লোক আর খাওয়া দাওয়ার লোক। বাড়ি সাজানোর লোক তো দিদি ঘরে ঢোকেনি। আর ক্যাটারিং? দিদি মানে ওই খাওয়া দাওয়ার লোক আর কি। তোমাদের রেয়াংশ দাদার দুধের গ্লাসে বিষ ছিল, তাই চুপ করে না থেকে যা বলছিলে বলো। পার্বতী বলতে শুরু করলো। আসলে অনেক খাবার বেঁচে গেছিল দিদি, তাই সেই খাবার ফ্রিজে রাখতে সনাতন দাদার সাথে একজন খাওয়া দাওয়ার দলের লোক রান্নাঘরে এসেছিল। তুমি তখন কি করছিলে পার্বতী? আমি তখন রেয়াংশ দাদার দুধটা গেলাসে ঢালছিলাম। তারপর আমার খুব হিসু পায়, আমি গেলাস ওখানে রেখে কল ঘরে যাই। আর সনাতন তুমি? আমাকে বরদাদা বাবু ডাক দেয়, ওই খাওয়া দাওয়ার লোকটাকে একটু বসতে বলে আমি চলে যাই। ক্যাটারিং এর ওই লোকটাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, দুজনে একসাথে বলে ওঠে। তাহলে কাল একটু থানায় এসো, ঠিক আছে? এই বলে তনুজা বেরিয়ে এসে দীপঙ্কর বাবুর থেকে ক্যাটারিং এর নাম্বার নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে ক্যাটারিং এর সকলকে থানায় যাওয়ার জন্য বলে। সেদিন রাতে কলকাতার কোনো এক বস্তির এক ঘরে একজন 22-23 বছরের ছেলে তার অসুস্থ মায়ের পাশে বসে বলছে, জানো মা, প্রথমে ভয়ে পেয়েছিলাম একটু,
মানুষটা হয়তো খারাপ, তবে আমার উপকার তো করেছে। অতগুলো টাকা পেয়েছি, তোমার চিকিৎসা নিয়ে চিন্তাটা একটু দূর হয়েছে। ছেলেটির মা বলল, কে দিল এত টাকা তোকে রতন? এই জন্য পরে কোনো বিপদে পড়বি না তো বাবা। অত ভেবো না তো মা, সব ঠিক আছে। পরের দিন ক্যাটারিং এর সকলে দাঁড়িয়ে আছে থানায়, আর তাদের মুখোমুখি দাঁড়িয়ে সনাতন আর পার্বতী। তবে ওরা জানায় যে সেদিন সনাতনের সাথে রান্নাঘরে যে ছিল সে এখানে নেই। ক্যাটারিং এর বাকিরা জানায় যে ওদের টিমের একটি ছেলের জ্বর ছিল, তাই সে অন্য একটি ছেলেকে পাঠিয়েছিল। তবে সেই ছেলেটির খোঁজ ওরা বৌভাতের অনুষ্ঠানের পর থেকে আর পায়নি। তনুজা ওদের থেকে যে ছেলেটি জ্বরের জন্য আসেনি তার ঠিকানা চায়, তারপর ওদের ছেড়ে দেয়। আর সনাতন পার্বতীও ফিরে যায়, আর তনুজা আরো দুজন পুলিশকে সঙ্গে নিয়ে ওই ছেলেটির ঠিকানায় রওনা দেয়। রতন মাকে সবে খাবার আর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। ঠিক তখনই ওর ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ও দরজা খুলে দেখে তিনজন দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজন মহিলা। তনুজা নিজের কার্ড দেখাতে রতনের মুখের চেহারা পাল্টে যায়। ওরা ভিতরে আসে। ছেলেটিকে জিজ্ঞেস করে তনুজা, তোমার নাম রতন দাস? হ্যাঁ। তুমি খাদ্যরসিক ক্যাটারারের সাথে যুক্ত? হ্যাঁ, কিন্তু নভেম্বরের 25-এ প্রফেসর রেয়াং সেনের বৌভাতের অনুষ্ঠানের দিন তোমার জ্বর ছিল। তুমি নিজের বদলে অন্য একটি ছেলেকে পাঠিয়েছিলে। তার নাম পরিচয় বলো। কি হলো, তোমার মুখ ওরকম শুকিয়ে গেল কেন? ম্যাডাম, আমি কিছু জানি না। আমি শুধু মায়ের সুস্থতা চাই, চিকিৎসা করাতে চাই। সবটা বলো রতন। যেদিন ওই বৌভাতের অনুষ্ঠান ছিল তার 3 দিন আগে আমি বাড়ি ফিরে মায়ের কাছে যাই। দেখি টেবিলে একটা চিঠি। মায়ের কাছে জানতে চাওয়ায় মা বলে যে একজন এসেছিল। কে জিজ্ঞেস করায় বলে তার চোখে সানগ্লাস, মুখে মাস্ক ছিল, তাই মুখ মনে নেই। মাকে বলেছিল যে মায়ের চিকিৎসা নিয়ে আর ভাবতে হবে না, বলেই বেরিয়ে যায়। আমি চিঠি খুলে দেখি তাতে লেখা, বিয়ের দিন তুমি যাবে ক্যাটারিং এর সাথে, কিন্তু বৌভাতের অনুষ্ঠানে তুমি যাবে না। শুধু একটা ছোট্ট মিথ্যে কথা বলবে তোমার জ্বর, তাই যেতে পারছো না। তোমার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নাও, মোটা অঙ্কের টাকা ঢুকেছে, যা তোমার মায়ের চিকিৎসায় কাজে লাগবে। আর এইসব আবার পুলিশে জানাতে যেও না, তাহলে তোমার মা। এইটুকুই লেখা ছিল। তারপর শেষে লেখা ছিল, পড়া হয়ে গেলে চিঠিটা ছিঁড়ে বা পুড়িয়ে ফেলতে। আমি তাই বলে কেঁদে ফেলে রতন। ম্যাডাম, আমাদের ক্যাটারিং এর বা আমার মায়ের কোনো ক্ষতি আমি চাই না। চৌধুরী স্যার আর সেন স্যাররা যে কোনো অনুষ্ঠানে আমাদের ক্যাটারিংকেই রাখেন। ওনারা জানলে আর রাখবে না আমাদের। তুমি কোনো চিন্তা করো না, তোমার মায়ের বা তোমার কাজের কোনো ক্ষতি হবে না। বলে তনুজা রতনের বস্তি থেকে বেরিয়ে আসেন। একজন পুলিশ বলে ওঠেন, ম্যাডাম, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপার এটাই দাঁড়ালো যে খুনি খুব ভালো করে জানে এই ক্যাটারিং সার্ভিসে চৌধুরীদের আর সেনদের ক্যাটারিং করে থাকে। বলে ওঠেন তনুজা, ম্যাডাম, তার মানে দেখাই যাক, আপনারা থানায় যান, আমি একবার চৌধুরী বাড়ি যাব। আর সনাতনকে আর একবার ডেকে পাঠান থানায়, আর একজন আর্টিস্টকে ডাকুন। ওই পরিবর্তিত ক্যাটারিং এর লোকটির ছবি আঁকাতে হবে। চৌধুরী বাড়ি এসে পৌঁছায় তনুজা। আত্রের মা দরজা খোলেন। বৈশাখী দেবী বলেন, ও আপনি আসুন। তনুজা বলে, একটু কথা বলতে এলাম কেসের ব্যাপারে। বসুন, বলুন কি বলতে চান। দেখুন, রেয়াংশ যে খুন হয়েছে এটা সকলেই জানি। আপনাদের মেয়ের সাথে এই পরিবারের সাথে রেয়াংশের, ওদের পরিবার তো অনেক দিনের সম্পর্ক। আমি এই ব্যাপারে আত্রেয়ীকে ও দীপঙ্কর বাবুদেরও জিজ্ঞেস করেছি, তাও আপনাদেরকেও করছি। ততক্ষণে ময়ূক বাবু এসে গিয়েছেন ড্রয়িং রুমে। রেয়াংশের কোনো শত্রু ছিল কি, বা আপনাদের মেয়ের কোনো সিক্রেট লাভার যে হিংসে থেকে এইসব করতে পারে? ময়ূক বাবু বললেন, দেখুন, রেয়াংশ এমন মানুষই ছিল না যার শত্রু হতে পারে। আর সুনিধি ছিল আমার মেয়ের বডিগার্ড, তাই যে কেউ আমার মেয়ের দিকে লাভ অ্যাট্রাকশন নিয়ে এগোনোর সাহস পায়নি। একমাত্র রেয়াংশ পেরেছিল, কারণ ও ছিল আমার মেয়ের জন্য যোগ্য। আমার মেয়েরও সায় ছিল। তনুজা বললেন, তা তখন সুনিধি কিছু বলেনি? বৈশাখী দেবী বললেন, ওরা তো 3 জন ভালো বন্ধু হয়ে গেছিল, আর রেয়াংশ আত্রেয়ীকে প্রপোজ করার পর 1 মাস পর তো সুনিধি বিদেশে চলে গেল। তনুজা বললেন, আচ্ছা সুনিধি কি নিয়ে রিসার্চ করছে? ময়ূকবাবু বললেন, সেটা সারপ্রাইজই রেখেছে, রিসার্চ কমপ্লিট না হলে জানাবে না। এখন আবার ওখানে একটা ইউনিভার্সিটিতে পড়ায় রিসার্চের পাশাপাশি। তনুজা বলেন, আচ্ছা সুনিধি আপনাদের বাড়িতে কেন থাকে, মানে নিজের বাড়ি? ময়ূকবাবু বলেন, নেই, ওর আমরা ছাড়া কেউ নেই। সুবোধ মানে আমার প্রাণের বন্ধু সুনিধির মামা। সুনিধি যখন খুব ছোট তখন ওর মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর সুবোধ ওকে নিজের কাছে এনে রাখে। সুবোধ বিয়ে করেনি। মামা ভাগ্নি বেশ ভালোই ছিল।
কিন্তু হঠাৎ সুবোধ ক্যান্সারে মারা যায়। তখন ওকে আমরা আমাদের এই বাড়িতে নিয়ে আসি। আমার মেয়ে আরও একসাথে বড় হতে থাকে। তনুজা ঘড়িতে সময় দেখেন, অনেকটাই রাত হতে চলল। তাই ওই বাড়ি থেকে বেরিয়ে উনি বাড়ির পথ ধরলেন। বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘরে বসে আছেন আর কেসের কথা ভাবছেন। এমন সময় ফোন বেজে উঠল। ফোনে নীরা নামটা ভেসে উঠতেই ওর সব চিন্তা উবে গেল। ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রাণোচ্ছল কণ্ঠ শোনা গেল। কেমন আছিস বল? তনুজা বললেন, ভালো আছি, তবে চাপে আছি। নীরা বললেন, নিশ্চয়ই কোনো নতুন ঘোরালো কেস? হ্যাঁ, তা নয় তো কি, একেবারে বিদেশ থেকে আমদানি করা বিষ দিয়ে খুন। সে কি রে, আমি আর বিষ দুজনেই তার মানে এখন এই দেশে? তনুজা বললেন, তুই এখানে দেখা কর না রে। তবে তুই আর বিষ শুধু নয়, বিষের মালিক মানে খুনিও আমার সামনেই আছে, শুধু ধরার অপেক্ষা। নীরা বলল, আপাতত খুনি ছেড়ে আমার জন্য কালকের অন্তত একবেলা বুক করে ফেল হোটেল ব্লু স্কাই। একটা ক্লায়েন্ট মিটিংয়ে এসেছি, পরশু ফিরে যাব। তাই কাল আয় তুই। তনুজা বললেন, একদম যাব, টাইমটা টেক্সট কর। নীরা বললেন, করে দিচ্ছি এক্ষুনি, বাই। বলে ফোন কেটে দেয় তনুজা। আপাতত মনটা একটু হালকা লাগছে। পরের দিন নীরার সাথে দেখা করতে যাওয়ার আগে সনাতন আর আর্টিস্ট ডেকে ক্যাটারিং এর লোকটার ছবি আঁকানো হয়। সেই ছবি তনুজার বড় চেনা লাগলেও মনে করতে পারে না কোথায় দেখেছে। আপাতত সব চিন্তা সরিয়ে নীরার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। হোটেল ব্লু স্কাই শহরের নামই 5 তারা হোটেল। সঠিক সময়ে রুম নং 309-এ বেল দেয় তনুজা। নীরা তৎক্ষণাৎ দরজা খুলে ওকে জড়িয়ে ধরে। ঘরে ঢুকে সোফায় বসে। দুই বন্ধু কিছু কথা বলার পর নীরার একটা মেল ঢোকে। এতে তনুজার একটু রাগ হয়, তবে ব্যস্ততার দায়িত্বও বোঝে। তাই নীরা মেল চেক করার সময় তনুজা নীরার অর্ডার করা কফির একটা কাপ নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। তখনই ওর পায়ে কিছু একটা ঠেকে। জিনিসটা কি? তুলে দেখে ওর মুখ চকচক করে ওঠে। টুক করে জিনিসটা পকেটে চালান করে দেয়। বন্ধুর সঙ্গে দেখা করতে এসে এমন একটা জিনিস পাবে তনুজা ভাবেনি। নীরাকে কিছু বুঝতে না দিয়ে আরো কিছুক্ষণ গল্প করে ও হোটেল থেকে বেরিয়ে আসে। আর বেরোনোর আগে হোটেলের গত সপ্তাহের চেক ইন আর চেক আউট লিস্টটা দেখে নেয়। আর সঙ্গে সঙ্গে ওর মুখের হাসি আরো চওড়া হয়। সুনিধি বেশ কিছুদিন ধরে একটা জিনিস খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আজও ঘর ওলট পালট করে খুঁজছে, কিন্তু তাও পাচ্ছে না। বৈশাখী দেবী অনেক বুঝিয়েছেন আর একটা বানিয়ে দেবেন, কিন্তু ও শুনছে না। কারণ ওটা যে ওর খুব প্রিয়, খুব কাছের। ঠিক তখনই ঘরে তনুজার প্রবেশ। কিছু খুঁজছেন? আরে আপনি আসুন। আসলে আমার একটা খুব প্রিয় জিনিস খুঁজে পাচ্ছি না, ওটাই খুঁজছিলাম। তা কেস কত দূর? আমার বন্ধুর খুনিকে খুঁজতে আর কতদিন লাগবে বলুন? আজরির মুখের দিকে তো তাকাতে পারি না। তনুজা বললেন, খুনি সামনেই আছে, খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, চিন্তা নেই। ওর হঠাৎই নজর পড়ে স্টাডি টেবিলে ওর রিসার্চ পেপারগুলোর দিকে। ওগুলো বুঝে রিসার্চ পেপার? ইয়া, ওগুলো নিয়েই এসেছি। এই বলে ফাইলটা ড্রয়ারে রেখে দেয়। তনুজা বলেন, কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল, তার আগে একটু কফি পেলে ভালো হতো। আসলে অনেক সকালে আমার এক বিদেশ ফেরত বন্ধুর সাথে কফি খেলাম 5 তারা হোটেল ব্লু স্কাইতে। ওখানকার কফি কিন্তু দারুণ, তাই না? সুনিধি একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি করে জানবো বলুন? আচ্ছা আপনি বসুন, আমি কফি আনছি। বাড়িতে বৈশাখী দেবী ময়ূকবাবু ছিলেন না, চৌধুরী বাড়ি গেছেন। তাই সুনিধিকেই কফি আনতে যেতে হয়। তবে কিচেনে একজন পরিচারককে দেখতে পেয়ে ও কফি করে দেওয়ার কথা বলে যখন ঘরের দিকে যাচ্ছে, তখন দেখে তনুজা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন। সুনিধি বলে, এ কি আপনি চলে যাচ্ছেন যে? কফি খাবেন বললেন, বললেন যে কথা আছে। আর তার দরকার পড়বে না, শুধু কাল একবার রাত্রির বাবা মাকে নিয়ে আমার বাড়ি পৌঁছে যাবেন সকাল 11টার মধ্যে। কেন? গেলেই জানতে পারবেন, বলে তনুজা ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। কয়েকজন পুলিশকে এয়ারপোর্টে আসতে বলে নিজের ড্রাইভারকেও এয়ারপোর্টে যাওয়ার জন্য বলে। পাক্কা 2 ঘন্টা পর তনুজারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। তারপর বাড়ি ফিরে সকলকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলে দেয় সকাল 11টার মধ্যে। পর্দা উন্মোচন। আপনি আমাদের সকলকে আপনার বাড়িতে এইভাবে ডাকলেন কেন বুঝতে পারছি না। আমার ছেলের খুনি কি ধরা পড়েছে? দীপঙ্কর বাবু একটু বসুন, চা মিষ্টি খান, বলছি সব। একটু পরে তনুজা হঠাৎ বলে ওঠে,
নিজের কেরিয়ারকে সুগম করতে নিজের ফুলশয্যার দিনেই নিজের সদ্য বিবাহিত স্বামীকে মেরে দিলে আত্রেই। এমন কথা শুনে সকলেই অবাক। আমি রেয়াংশকে মেরেছি? এসব কি বলছেন কি আপনি? আত্রেই উত্তেজিত। হ্যাঁ, তুমি খুনি, আর তোমার মতো খুনিদের বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। এই বলে তনুজা নিজের রিভলভার আত্রেইকে তাক করে। ঘরে উপস্থিত সকলেই ওকে বারণ করছে, পুলিশও বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তনুজা ওসবে কান্না দিয়ে ট্রিগারে চাপ দিতে যায়। আর তখনই সুনিধি আত্রেইকে আড়াল করে দাঁড়িয়ে বলে ওঠে, ওর গায়ে যেন একটাও আঁচ না আসে। যা করেছি আমি করেছি, ওকে এর মধ্যে টানছেন কেন? আত্রেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তনুজা একটা হালকা হাসি দিয়ে বন্দুকটা কোমরে গুজে বলে, গুড, এই না হলে ভালোবাসা? কিছু মনে করো না আত্রেই, এইটুকু নাটক আমাকে করতেই হলো। রিভলভার খালি ছিল। নাটকটা না করলে খুনি যে নিজের মুখে স্বীকার করতো না। খুনি স্বীকার করতো না মানে? কে খুনি? বলে ওঠে আত্রেই। তোমার বরের খুনি তোমার প্রাণাধিক প্রিয় বন্ধু সুনিধি, বললেন তনুজা। বাজ পড়লেও এতটা চমকাতো না কেউ যতটা এই কথাটা শুনে চমকেছে। তনুজা বলতে শুরু করে, পোস্টমর্টেম আর ল্যাব রিপোর্টে পাওয়া বিশ্বের নামটা আমি শুধু আত্রেকেই বলেছিলাম, আর কাউকে বলিনি, কারণ একেবারে সবাইকে জানাতে চেয়েছিলাম। বিশ্বের নাম আমি শেষে বলবো। তো আত্রেইকে বিশ্বের ব্যাপারে বলতে বুঝলাম ও শুধু নামটাই শুনেছে, আর কিছু জানে না। বিষটা এই দেশে পাওয়া যায় না, তার মানে যে মিশিয়েছে সে বিদেশ থেকে বিষ সমেত এখানে এসেছে। আর যেদিন আত্রেইর সাথে দেখা করতে আসি সেদিন সুনিধিকে প্রথম দেখতে পাই। আত্রেই থেকে জানতে পারি ও সেদিনই বিদেশ থেকে ফিরে সোজা এখানে এসেছে। বিদেশ ফেরত শুনে খটকা লাগলেও সেদিন প্রথম ফিরল শুনে আর তখনকার মতো সন্দেহ হয়নি। তারপর আমি কথা বলি সনাতন আর পার্বতীর সাথে। ওরা আমায় অনেক সাহায্য করে। ওদের থেকে জানতে পারি বৌভাতের দিন রাতে যখন পার্বতী কিচেনে রেয়াংশের দুধ গ্লাসে ঢালছিল, তখন সনাতনের সাথে একজন ক্যাটারিং এর লোক নাকি বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখছিল। আর তখনই পার্বতী টয়লেটে যায় আর সনাতনকে দীপঙ্কর বাবু ডাকেন। আর ওই সুযোগেই ক্যাটারিং বয়ের ছদ্মবেশে খুনি দুধে বিষ মিশিয়ে দেন। পরের দিন আমি সনাতন, পার্বতীকে আর ক্যাটারিং এর সকলকে থানায় ডাকি। ওরা জানায় যে সেই ক্যাটারিং এর বয় এদের মধ্যে কেউ নয়। তখন ক্যাটারিং এর একজন জানায় যে ওদের একটি ছেলে জ্বরের জন্য সেদিন আসেনি, বদলে নাকি অন্য একজনকে পাঠিয়েছিল। তারপর আমরা সেই ছেলেটির ঠিকানায় যাই, রতন দাস। জানতে পারি ওকে অজ্ঞাত পরিচয় কেউ চিঠি লিখে বৌভাতের কাছে মিথ্যা অজুহাতে না যাওয়ার জন্য বলে, আর বলে ওর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে, তবে এই কথা যেন পুলিশকে না জানায়। আর পড়ার পর চিঠিটা পুড়িয়ে বা ছিঁড়ে দেয়। আর ও সেটাই করে ভয় পেয়ে। তখন আর একবার আমি সনাতনকে আর্টিস্ট ডেকে ওই ক্যাটারিং বয়ের ছবি আঁকাই। ওই ছবি আমার বড় চেনা ঠেকে, তবে খেয়াল করতে পারিনি তখন। তারপর বলতেই হয় ভাগ্যদেবী আমার সহায় ছিলেন। আর খুনির বিপক্ষে আমার এক বিদেশ ফেরত বন্ধুর সাথে হোটেল ব্লু স্কাইতে মিট করতে যাই, রুম নং 301-এ। ওই রুমের ব্যালকনির কোণার দিকে একটা জিনিস আমার পায়ে ঠেকে, যা চট করে কারোর চোখেও পড়ার কথা নয়। তবে আমার পায়ে ঠেকার পর যখন তুলে দেখি তখন আমার সামনে থেকে কুয়াশা কিছুটা সরে যায়। আর হোটেল থেকে বেরোনোর আগে রিসেপশনে আত্রেইদের যে তারিখে বিয়ে ছিল সেই তারিখের আশেপাশের চেক ইন চেক আউট লিস্টটা দেখি। আর জানতে পারি যেদিন আত্রেইর ঘরে আমি প্রথম সুনিধিকে দেখি সেদিন ওই হোটেল থেকে চেক আউট করেছে, আর চেক ইন করেছিল আত্রেইর বিয়ের 2 দিন আগে। তারপর আমি আবার সুনিধির সাথে দেখা করতে চৌধুরী বাড়িতে আসি। এসে দেখি ও খুব মন দিয়ে ঘর ওলটপালট করে কিছু খুঁজছে। কি খুঁজছে আমি জানতাম। তুমি সেদিন এটাই খুঁজছিলে তাই না সুনিধি? বলে পকেট থেকে একটা পেন্ডেন্ট বার করে দেখায়। এটাই আমি হোটেলের ব্যালকনির মেঝে থেকে পেয়েছিলাম। তারপর আমি সুনিধিকে 1 কাপ কফি আনতে বলি, আর ইচ্ছে করেই হোটেল ব্লু স্কাই এর কফির কথাটা বলি। আরো চমকে উঠে নিজেকে সামলে নেয়। আরো কফি আনতে যাওয়ার আগে ও রিসার্চের কাগজপত্র ড্রয়ারে রেখে দেয়। যখন কফি আনতে যায় তখন আমি ড্রয়ার খুলে ও রিসার্চের কাগজগুলো দেখি। আর ও কি নিয়ে রিসার্চ করছে সেটাও জানতে পারি। প্যারাকাট ডিক্লোরাইড সুনিধির রিসার্চের বিষ। আত্রি অবাক হয়। অবাক হওয়ারই কথা আত্রি। এই বিষের কথা একমাত্র আত্রিকে আমি বলেছিলাম, কারণ এই বিষই দুধের গ্লাসে আর রেয়াংশের শরীরে পাওয়া গিয়েছিল। এবার বুঝতে পারলেন তো সবাই কে অপরাধী? দীপঙ্কর বাবু বললেন, কিন্তু ও এমন করলো কেন?
তনুজা বললেন, বৈশাখী দেবী আর ময়ূখ বাবুর থেকে জেনেছিলাম যে ও খুব ছোটবেলায় বাবা মাকে হারায়, তারপর একমাত্র সম্বল মামা, তাকেও হারায়। আর এত কম বয়সে এত কাছের মানুষ হারিয়ে ওর মধ্যে সম্ভবত আত্রেয়ের প্রতি এক অদম্য অধিকার বোধ জন্মায়। আত্রেয়ের জীবনে কেউ এলে বা ওর বিয়ে হলে সুনিধি আবার একা হয়ে যাবে, এই ভাবনা থেকেই ও রেয়াংশকে বন্ধুর আড়ালে শত্রু ভাবতে শুরু করে। আর সম্ভবত তুমি রেয়াংশের আত্রেয়কে প্রপোজ করার ঘটনাটা জানতে পারো, তাই তাড়াহুড়ো করে 1 মাসের মধ্যে বিদেশ চলে যাও, তাই তো? সুনিধি বলে, আমি সহ্য করতে পারতাম না। আমার থেকে বেশি পাত্তা আত্রি আর কাউকে দেবে, তাই এখান থেকে চলে গেছিলাম। আর বিয়ে হলে আত্রি সম্পূর্ণ বড় হয়ে যাবে, তাই রেয়াংশকে সরিয়ে দিলাম। এতগুলো কথা একটানা বললে ওর মধ্যে কোনো অনুতাপ উত্তেজনা কিছু নেই, নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ওর গালে এক সপাটে চড় এসে পড়ল। আত্রি ওকে চড় মেরেছে। তনুজা অনেক কষ্টে ওকে সরিয়ে আনলেন। তখন হঠাৎ সুনিধি বলে উঠল, তুই আমাকে মারলেও সারা জীবন আমার কাছে প্রিয়ই থাকবি। অফিসার, এবার নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করবেন, তবে জেলে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে, সেটা পূরণ করতে চাই। কেউ বুঝলো না ও কি চায়। ঘরের সকলের চোখে জল, সনাতন, পার্বতী, এমনকি ক্যাটারিং এর ছেলেটির চোখেও জল। আর হঠাৎই কেউ কিছু বুঝে ওঠার আগে সুনিধি পকেট থেকে একটি অর্ধেক ভর্তি তরলের শিশি নিয়ে একবারে মুখে চালান করে দেয় আর বেঝেতে লুটিয়ে পড়ে। কারোর বুঝতে বাকি থাকে না ওতে কি ছিল। তনুজা পুলিশকে সুনিধির বডি নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আত্রের ওর জন্য কোনো কষ্ট নেই, কারণ ওর সামনে যার বডি পড়েছিল সে ওর বডির খুনি, ওর বন্ধু নয়। দীপঙ্কর বাবু, মৌসুমী দেবী আর বৈশাখী দেবী ময়ূখ বাবু আত্রেয়ীকে নিয়ে তনুজাকে ধন্যবাদ জানিয়ে সিক্ত চোখে বেরিয়ে আসেন। একে একে সবাই ওই বাড়ি থেকে বিদায় নেন।